ভোরের ঘন কুয়াশার মধ্যে রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে উপমা। ট্রেন ছাড়ার অপেক্ষায় বারবার হাত ঘড়ি দেখছে। ভোরবেলা হয়, অল্প কিছু দোকান স্টেশনে। উপমা সেখান থেকেই এক কাপ গরম গরম চা কিনে ট্রেনে উঠে বসলো। একদম জানালার পাশের সিট। উপমা এতে বেশ খুশি হলো। গরম গরম চা খেতে খেতে প্রকৃতি উপভোগ করা যাবে। আস্তে আস্তে ট্রেন ছেড়ে দিচ্ছে। এমন সময় একটা ছেলে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে উপমার সামনের সিটটাতে বসলো। উপমা এক নজর তাকালো। ব্ল্যাক হুডি, ব্ল্যাক জ্যাকেট, কাঁধে ব্যাগ, লম্বায় 6 ফুটের মতো হবে। দেখতে যথেষ্ট হ্যান্ডসাম। ছেলেটাকে এভাবে হাঁপাতে দেখিয়ে উপমা নিজের ব্যাগ থেকে বের করে পানির বোতলটা এগিয়ে দিল। ছেলেটা কৃতজ্ঞতা স্বরূপ খানিকটা হেসে পানির বোতলটা নিল। ঢকঢক করে অর্ধেক পানি শেষ করলো। বোতল উপমার দিকে এগিয়ে দিয়ে বলল, থ্যাংক ইউ মিস। আই এম শুভমান। উপমা মুচকি এসে হাত বাড়িয়ে বলল, ওয়েলকাম। আমি উপমা। আপনার নামটা আপনার মতোই মিষ্টি। উপমা মুচকি হাসল। শুভ বলল, দার্জিলিং কি ঘুরতে এসেছিলেন? অনেকটা তাই। মূলত মামার বাসায় বেড়াতে এসেছিলাম। আপনার বাড়ি কোথায়? শিলিগুড়ি। আপনার? কলকাতা। তবে এখন শিলিগুড়ি যাচ্ছি একটা চাকরির ইন্টারভিউ দিতে। ও আচ্ছা। আপনার ইন্টারভিউর জন্য শুভ কামনা রইল। থ্যাংক ইউ। ট্রেন দ্রুত বেগে চলতে লাগলো। চারিদিক সাদা কুয়াশার চাদরে ঢাকা। ভোরের ঠান্ডা বাতাসে উপমার চুলগুলো এলোমেলোভাবে উড়ে এসে উপমার চোখে মুখে আসতে পড়ছে। আর সে বারবার এগুলো হাত দিয়ে সরিয়ে প্রকৃতি দেখায় মনোযোগ দিচ্ছে। উপমার কাছে বরাবরই ট্রেন জার্নি খুব পছন্দের। সকালে হলে তো কথাই নেই। আর তাই তো সে আজকেও সকালবেলায় ট্রেনের টিকিট কেটেছে। তার মধ্যে শুভর সাথে কথা বলতে মন্দ লাগছে না। শুভ ফের বলল, কিসে পড়েন আপনি? অনার্স ফার্স্ট ইয়ার। ও আচ্ছা। এমন কারো নানান টুকটাক কথা বলতে লাগলো দুজনে। আস্তে আস্তে সূর্য উদয় হতে লাগলো। সূর্যের তীক্ষ্ণ রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। প্রায় 3.5 ঘন্টা পর ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে খানিকক্ষণের জন্য থামলো। শুভ বলল, খিদে পেয়েছে নিশ্চয়ই। খাবেন কিছু? হুম, তা তো লেগেছেই। সকালে তো আর কিছু খাওয়াই হয়নি। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমার সাথে ব্রেকফাস্ট করে নিতে পারেন ধাবা থেকে। আমি সচরাচর তেমন কারোর সাথে কথা বলি না। অপরিচিত আরও আগেই না। কিন্তু আপনার সাথে যেহেতু কথা বলেছি, তাহলে তে আপত্তি থাকার কোনো কারণই নেই। চলুন যাওয়া যাক। ওরা দুজনে নিউ জলপাইগুড়ির ধাবা থেকে ব্রেকফাস্ট সেরে আবার ট্রেনে বসে পড়ল। উপমা একটা বই নিয়ে ওটাই পড়ায় মনোযোগ দিল। ট্রেন জার্নিতে উপমার বই পড়ার অভ্যাস পূর্ণ। ট্রেন জার্নি, চা আর সাথে বই হলে তো উপমার আর কিছুই লাগে না। আর এদিকে শুভমান উপমাকে দেখতে ব্যস্ত। ফর্সা চেহারা, চোখে চশমা। মেয়েটাকে দেখতে বেশ। শুভর ভীষণ ভালো লেগেছে। কখনো কোনো মেয়েকে এতটা ভালো লেগেছে বলে ওর মনে হয়নি। এই মেয়েটার প্রতি আলাদা একটা অনুভূতি জন্মাচ্ছে। খানিক বাদে জিজ্ঞেস করলো, আপনি বই পড়তে ভালোবাসেন? হুম, ভীষণ। ট্রেনে উঠলে সবসময় আমি বই পড়ি। এটা আমার অভ্যাস বলতে পারেন। একটা কথা বলবো? হ্যাঁ, অবশ্যই। আমরা কি বন্ধু হতে পারি? উম, হওয়া যায়। ট্রেন এসে থামলো শিলিগুড়ি স্টেশনে। দীর্ঘ 7 ঘন্টা ট্রেন জার্নির অবসান ঘটল। উপমা আর শুভ ব্যাগ নিয়ে নেমে পড়ল। উপমা বলল, এই প্রথম ট্রেনে কারো সাথে এত কথা বলেছি, এতটা মিশেছি। বেশ ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। ধন্যবাদ আমার ট্রেন জার্নিটা এত সুন্দর করার জন্য। আপনাকেও ধন্যবাদ। কারো সাথে আমিও কখনো এভাবে বন্ধুত্ব করিনি। উপমা বলল, এই জার্নিটা খুব মিস করব। আপনাকে ভীষণ মিস করব। খানিক থেমে বলল, আচ্ছা, আমাদের কি আবার কখনো দেখা হবে? সৃষ্টিকর্তা চাইলে আবারও দেখা হবে। আসছি, বাই। বলে শুভ হ্যান্ডশেক করে হাত বাড়িয়ে দিল। উপমা হাত মেলাতেই শুভ উপমার হাতে একটা চিরকুট গুজে দিল। উপমাও বাই বাই বলে দিল। শুভ মুচকি এসে উল্টো ঘুরে হাঁটা শুরু করলো। উপমাও নিজ গন্তব্যে রওনা দিল। কিছুটা এগিয়ে চিরকুটটা খুলল। আমার নাম্বার। যদি কখনো ইচ্ছে হয় তাহলে কল দিতে পারেন। উপমা মুচকি হাসল। চিরকুটটা ভাঁজ করে আবারও হাঁটতে লাগলো। বাড়িতে এসে উপমা চিরকুটটা ভাঁজ করে ডায়েরির ভাঁজে রাখলো। উপমার মা শিলা বেগম চেঁচিয়ে বলতে লাগলেন, কি রে, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেতে আয়। দুপুর তো গড়াতে চললো। কখন খাবার খাবি? এই তো আসছি মা। উপমা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করলো। উপমার বাবা নেই। বাবা মারা যাওয়ার পর উপমার ভাই আদি ওদের সংসারের হাল ধরেছে। খেয়ে সে বিছানায় সত্যি ওর চোখে ঘুমের এসে ভিড় করলো। সন্ধ্যার পর ঘুম থেকে উঠে পড়তে বসলো।
মামার বাড়িতে ছুটি কাটানোর কারণে এতদিন অনেক পড়া মিস দিয়েছে। আর মিস দেওয়া চলবে না। পড়ার টেবিলে পড়তে বসে ডায়েরি খুলতেই শুভমানের নাম্বারটা চোখে পড়ল। কল দিবে কি দিবে না সেই নিয়ে অনেকটা দ্বিধাদ্বন্দ্বে কাটলো। শেষে ভাবলো একটা কল দেওয়াই যায়। ফোনটা হাতে নিয়ে শুভমানের নাম্বারে ডায়াল করলো। দুবার রিং হয়েও কেটে গেল। তৃতীয়বারে কেউ একজন ফোন তুলল। উপমা কিছু বলল না। অপর পাশ থেকে কয়েকবার হ্যালো হ্যালো শোনা গেল। অপর পাশের ব্যক্তি শেষে বিরক্ত হয়ে বলল, কে আপনি? কথা বলবেন না যখন কল দিয়েছেন কেন? যত সব বিরক্তিকর। বলে কল কেটে দিতে যাবে এমন সময় উপমা বলল, আপনি কি শুভ? হ্যাঁ। কে বলুন তো আপনি? আমার নাম্বার কোথায় পেলেন? এত তাড়াতাড়ি ভুলে গেছেন আমার কণ্ঠ? দিনের বেলা তো নিজে আমাকে নাম্বার দিলেন। ও, আপনি? তা কি মনে করে ফোন দিলেন? এমনিতেই কথা বলার জন্য। ইন্টারভিউ কেমন হলো আপনার? ভালো। তো খাওয়া দাওয়া হয়েছে? হুম। আপনার? হুম। আরও কিছুক্ষণ কথা বলে লাইন কেটে দিয়ে উপমা পড়তে বসলো। পড়া শেষ করে খাবার খেয়ে ঘুমাতে গেল। বেশ কিছুদিন কেটে গেল। এর মধ্যে দু একবার ফোনে কথা হয়েছে শুভমানের সাথে, কিন্তু নিজে থেকে উপমা বা শুভমান কেউই কখনো দেখা করার কথা বলেনি। বেশ রোদ আজকে বাইরে। উপমা ঘেমে নিয়ে একাকার। ভার্সিটি থেকে বের হওয়ার পর কোনো ট্যাক্সি পাচ্ছি না। সেই কখন থেকে ট্যাক্সির জন্য দাঁড়িয়ে গেছে। এক প্রকার বিরক্ত নিয়েই দাঁড়িয়ে উপমা টিস্যু দিয়ে কপালের ঘামটুকু মুছে নিল। বিরক্তিকর দৃষ্টিতে সামনে তাকাতে দেখল অপর পাশ থেকে রোড ক্রস করে শুভমান এই পাশে আসে। শুভমানকে আসতে দেখে উপমা বলল, আরে আপনি! হোয়াট এ সারপ্রাইজ! আপনি কোথায় যাচ্ছিলেন? এই তো ভার্সিটি থেকে বাড়ি ফিরছিলাম। ও আচ্ছা। আপনি তো ঘেমে একদম অবস্থা খারাপ। চলুন একটা রেস্টুরেন্টে বসে কথা বলা যাক। কিন্তু বাড়িতে যেতে হবে, আমার লেট হয়ে যাবে। সমস্যা নেই, চলুন। উপমা আর শুভমান রেস্টুরেন্টে বসে আছে। খানিক নীরবতার পর শুভমান বলল, বলেছিলাম না, সৃষ্টিকর্তা যদি চায় আমাদের আবারও দেখা হবে। দেখলেন তো কিভাবে আবার দেখা হয়ে গেল। সবই ওপরওয়ালার ইচ্ছা। হুম। আচ্ছা, কি খাবেন অর্ডার দিন। কোল্ড কফি আর কোল্ড ড্রিঙ্কস। কোল্ড কফি। শোভমান ওয়েটারকে 2 গ্লাস কোল্ড কফি অর্ডার করলো। খানিক বাদে ওয়েটার এসে 2 গ্লাস কোল্ড কফি দিয়ে গেল। উপমা জিজ্ঞেস করলো, তো এখানে কোথায় থাকছেন আপনি? এই তো একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছি। ও আচ্ছা। ঘন্টাখানেক দুজনে একসাথে রেস্টুরেন্টে কাটালো। দুপুর 3টের দিকে বাড়িতে পৌঁছালো উপমা। একের পর এক কলিং বেল দিয়েই যাচ্ছে। শিলা বেগম শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বললেন, খুলছি তো, দাঁড়া। দরজা খুলতেই উপমা ঢুকে সোফায় গা এলিয়ে দিল। কি রে, তোর এত দেরি হয়েছে আজকে? ট্যাক্সি পেতে দেরি হচ্ছিল তাই। শিলা বেগম শরবত এগিয়ে দিলেন উপমার দিকে। উপমা গ্লাসটা নিয়ে ঢকঢক করে সবটুকু শরবত খেয়ে নিল। ফ্রেশ হয়ে খেতে আয়। আমরা ফ্রেন্ডসরা সবাই বাইরে খেয়ে এসেছি, বলে উপমা ব্যাগটা নিয়ে রুমের দিকে চলে গেল। বেশ অনেকটা সময় ধরে শাওয়ার নিল। গরমে মাথাটা ভনভন করছে। শাওয়ার করে এসে ছাদের কাপড়গুলো মেলে দিল। ছাদের কিনারা রেলিংয়ের ওপর বসে পড়ল উপমা। আনমনেই শুভমানের কথা মাথায় আসতেই হেসে ফেলল। ছেলেটা একদম অন্যরকম, সবার থেকে আলাদা। উপমার সবার থেকে ছেলেটাকে অনেক ভালো লাগে। এখন বিকেলবেলা। রোদের তেমন তেজ নেই। হালকা বাতাস বইছে। পরশুদিন উপমার এক্সাম। বাসার মধ্যে লোডশেডিং। এই কারণে উপমা বই নিয়ে ছাদে চলে গেছে। এখানে যাও, একটু বাতাস আছে। ফোনটা পাশে রেখে উপমা বই পড়ায় মনোযোগ দিল। গত 2 মাসে উপমা আর শুভমানের একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে। কয়েকবার দেখাও করেছিল। এর মধ্যে ফোন বেজে উঠল। উপমা ফোন হাতে নিয়ে দেখল শুভর ফোন। উপমা মুচকে এসে ফোনটা রিসিভ করলো। হ্যালো, কি করছেন? এই তো পরশুদিন এক্সাম, পড়ছি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন ডিস্টার্ব না করি, আপনি পড়ুন। সমস্যা নেই। আপনি কি কিছু বলবেন? না, এমনি কথা বলার জন্য ফোন দিয়েছিলাম। কিন্তু পড়ছেন যেহেতু পড়ুন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, রাখছি। ভালো থাকবেন। ফোনটা কেটে দিলে উপমা। পেছনে থেকে উপমার ভাই আদি এসে বলল, কি রে, পড়াশোনা বাদ দিয়ে কার সাথে কথা বলছিস? তেমন কেউ না, এক ফ্রেন্ডের সাথে। ও, এই গরমে বাসায় থাকা যায় বল? ঘরের মধ্যে গরমে থেকে থেকে বিরক্ত হয়ে ছাদে চলে আসলাম। ইদানিং এত পরিমাণ লোডশেডিং হচ্ছে, বেঁচে থাকাটাই তো মুশকিল হয়ে যাচ্ছে। এদের লোকদের না পেলে না মাথাটাই ফাটিয়ে দিতাম, বুঝেছিস?
বলতে বলতে ছাদের অন্য পাশে গিয়ে রেলিংয়ের উপর বসে পড়ল আদি। উপমা আবার পড়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর কারেন্ট চলে আসায়ও বাসায় চলে গেল। সন্ধ্যায় নাস্তা করে আবার পড়তে বসলো। রাতে ডিনার করে ঘুমিয়ে গেল। ইদানিং ক্লাস, কোচিং সবকিছু সামলাতে সামলাতেই হাঁপিয়ে উঠেছে উপমা। শান্তিতে নিঃশ্বাস ফেলার সময়টাও নেই। পরীক্ষা শেষ হলে একটু শান্তি। আজকে উপমার এক্সাম। সকাল থেকে তড়িঘড়ি করে রেডি হয়ে এক্সাম হলে চলে গেল। এক্সাম শেষ হলো দুপুরে। এক্সাম দিয়ে বেরোতে বেরোতে বৃষ্টি নামলো। বৃষ্টির কারণে গাড়ি পাওয়া যাচ্ছে না। এদিকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে অতটা পথ হেঁটে যাওয়া সম্ভব নয়। রাস্তার পাশের একটা দোকানের ছাউনির নিচে এসে দাঁড়ালো বৃষ্টি থামার অপেক্ষায়। ফোনটাও আনেনি যে আদিকে কল দিবে। দোকানের কিছুটা সামনে কিছু বকাটে ছেলে কথা বলছে আর বারবার উপমার দিকে বাজেভাবে তাকাচ্ছে। রাস্তায়ও মানুষ তেমন নেই। উপমার ভয় লাগছে। এখানে দাঁড়ানো ঠিক হবে না। তাই বৃষ্টির মধ্যে হাঁটা শুরু করলো সে। পিছন পিছন ছেলেগুলো আসতে লাগলো। উপমার ভয় আরো বাড়ছে। তাই হাঁটার গতি আরো বাড়িয়ে দিল। ছেলেগুলো এবার জোরে জোরে হাঁটছে আর উপমার উদ্দেশ্যে বাজে বাজে কথা বলছে। উপায় না পেয়ে উপমা এবার দৌড়াতে লাগলো। পিছন পিছন ছেলেগুলো দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে একটা সময় পা পিছলে পড়ে যেতে লাগলো উপমা। এমন সময় কোনো এক শক্তপোক্ত হাত তাকে কোমর জড়িয়ে ধরে নিল। উপমা বেশ ভয় পেয়ে গেল। ভয়ে চোখ বন্ধ করে ফেলল। ছেলেটা একদম উপমাকে বুকের সাথে জড়িয়ে রেখেছে। আরে ওকে, উপমা। ছেলেটার কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই ধীরে ধীরে চোখ খুলল উপমা। তাকে এখনো জড়িয়ে ধরে আছে শুভমান। উপমার ভয়টা কাটতেই উপমা শুভর হাতের দিকে তাকালো। ব্যাপারটা বুঝতে পেরে শুভ ছেড়ে দিল। বলল, এভাবে বৃষ্টির মধ্যে একা একা হেঁটে আসছিলেন কেন? আরেকটু হলেই তো ওই ছেলেগুলো। বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। বলল, কখনো এমন বৃষ্টির মধ্যে নির্জন রাস্তায় হাঁটবেন না। গাড়ি না পেলে প্রয়োজনে আপনার ভাই বা আমাকে কল দিতে পারেন। উপমা মিনমিনি কণ্ঠে বলল, আজকে ফোন আনিনি। খুব ভালো করেছেন। এখন চলুন, আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। তখন ছেলেগুলো শুভকে দেখে সামনে আগানোর সাহস পায়নি। উল্টো ঘুরে দৌড়ে পালিয়ে গিয়েছে। বৃষ্টির মধ্যে গিয়ে দুজনে হাঁটতে লাগলো। বাসার সামনে পর্যন্ত এনে দিয়ে শুভ চলে যেতে নিল। উপমা বলল, বাসায় আসুন না। আজ না আরেক দিন। আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। আরেকদিন আসতে হবে কিন্তু। আচ্ছা, আসবো। বলে শুভমান চলে গেল। এর মাঝে আরও কিছুদিন কেটে গেছে। পরীক্ষা দিয়ে সে ধপ করে সোফায় বসে পড়ল উপমা। আদি ল্যাপটপে কাজ করছিল। ল্যাপটপে চোখ রেখেই জিজ্ঞেস করলো, পরীক্ষা কেমন হয়েছে তোর? উপমা পানি খেতে খেতে জবাব দিল, এই তো ভালোই। যা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। তারপর খাবার খেয়ে ঘর পরিষ্কার করবি। আমার এক ফ্রেন্ড আসবে। সারাদিন এটা সেটা খেয়ে ঘরের মধ্যে প্যাকেট ফেলে কি অবস্থা করেছিস? বাসায় কেউ আসলে আমাদেরকে পাগল বলবে। উপমা আর কিছু না বলে মুখ গোমড়া করে উঠে চলে গেল। কিছুক্ষণ বাদে এসে খাবার খেয়ে আদির চোখ ফাঁকি দিয়ে আস্তে আস্তে রুমের দিকে পা বাড়াতে নিচ্ছিল। এমন সময় আদির গম্ভীর কণ্ঠে উপমার পা থেমে গেল। চোখ বন্ধ করে জিহ্বায় কামড় দিয়ে দাঁড়িয়ে গেল। ড্রয়িং রুমটা পরিষ্কার করবে কে? আমি। উপমা আদির দিকে ঘুরে দাঁড়ালো। মিনমিনে কণ্ঠে বলল, সেটা করলে তো আমার আর করার লাগে না। আদি বলল, কি বললি তুই? সারাদিন ঘর নোংরা করবি তুই, আর পরিষ্কার করব আমি? শিলা বেগম এসে বলল, এই, তোদের দুটোকে নিয়ে আমি আর পারি না। উপমার দিকে তাকিয়ে বলল, আর এই, তোকে কতবার বলেছি এভাবে এখানে সেখানে এটা সেটা ফেলবি না। এখন সব পরিষ্কার কর। আদির ফ্রেন্ড এসে এই অবস্থা দেখলে কি ভাববে বলতো? উপমা অসহায় ফেস করে ওর মায়ের দিকে তাকালো, যার অর্থ, আজকের মতো তুমি পরিষ্কার করে দাও না। আদি বলল, মা, তুমি একদমই ওর কথাই গলবে না। যে নোংরা করেছে সেই পরিষ্কার করবে। তুমি চলো আমার সাথে। তারপর উপমার দিকে তাকিয়ে আদেশের স্বরে বলল, 10 মিনিটের মধ্যে যেন সব ক্লিয়ার হয়ে যায়। একটুই যেন নোংরা না থাকে। আমি একটু পরেই আসছি। উপমা বিরক্ত হয়ে ঘর পরিষ্কার করতে লাগলো। সব পরিষ্কার করতে করতে সে ঘেমে গেছে একদম। তাই সে শাওয়ার নিতে চলে গেল। ঘেমে যা তা অবস্থা। শাওয়ার না নিলে শরীর খারাপ হয়ে যাবে। শাওয়ার নিয়ে সে বারান্দায় কাপড় মেলে দিল। যদিও বিকেল হয়ে যাওয়ায় তেমন রোদ নেই, তবে বাতাস আছে। তারপর ড্রয়িং রুমে এসে টিভি ছেড়ে বসলো। আদিকে বেরোতে দেখিয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? বললাম না, আমার এক ফ্রেন্ড আসবে।
ওকে আনতে যাচ্ছি বলে বেরিয়ে আদি শুভকে ফোন দিল। কি রে, কই তুই? তুই যে অ্যাড্রেস দিয়েছিস, প্রায় চলে এসেছি। শুভ গাড়ি থেকে নেমে আদিকে জড়িয়ে ধরল। আসলে শুভ আর আদি কলেজ ফ্রেন্ড। আদি কলকাতার এক কলেজ থেকে পড়াশোনা করেছে। তাদের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব। শুভ শিলিগুড়ি থাকে। শোনার পরই আদি বলেছিল বাসায় আসতে, কিন্তু সময়ের অভাবে আসা হয়নি। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না। আচ্ছা চল। আদি বাসার গেট দিয়ে ঢোকার সময় শুভ খানিকটা অবাক হলো, কারণ এই বাসায় তো উপমাওরা থাকে। শুভকে কিছু একটা ভাবতে দেখে আদি জিজ্ঞেস করলো, কি রে, কি ভাবছিস, চল। শুভ মাথা নাড়িয়ে বলল, কিছু না, চল। বাসায় ঢুকে শুভ আর উপমা দুজন দুজনকে দেখে অবাকের চরম সীমানায় পৌঁছালো। আদি বলল, ও হচ্ছে আমার ছোট বোন উপমা। শুভ উপমার দিকে তাকিয়ে বলল, আপনি আদির বোন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। উপমাও অবাক হয়ে গেল। শুভমান তাহলে ভাইয়ার বন্ধু? আদি বলল, এই, এক সেকেন্ড, তোরা কি দুজন দুজনকে চিনিস? শুভ বলল, আরে, ওই তো সেই মেয়ে যার সাথে আমার ট্রেনে পরিচয়, যার কথা তোকে আমি বলেছিলাম। আদি রেগে গিয়ে শুভর কলার চেপে ধরল। কি বললি তুই? তোর এত বড় সাহস! তুই এতদিন ধরে আমারই বোনকে ভালোবাসার কথা আমাকে বলেছিস? যা, এক্ষুনি বেরিয়ে যা এখান থেকে। বেরিয়ে যা বলছি। তোকে কিছুতেই আমি আর সহ্য করতে পারছি না। উপমার তো সব মাথার উপর দিয়েই যাচ্ছে। কিছুই বুঝে উঠতে পারছে না। শুভমান তাহলে ওকে ভালোবাসে, কিন্তু ওকে তো কখনো বলেনি। শুভ আর কিছু না বলে উপমার দিকে একবার তাকিয়ে চলে গেল। এত চিৎকার শুনে শিলা বেগম বেরিয়ে এলেন। কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? আদি চিৎকার করে বলে উঠল, তোমার মেয়েকে সামলাও। ট্রেনে, রাস্তায় যার খুশি তার সাথে কথা বলবে, যার খুশি তার সাথে বন্ধুত্ব করবে, এমন শিক্ষা তো আমরা ওকে দেইনি। উপমার দিকে তাকিয়ে বলল, একটা কথা তোকে বলে রাখি, কখনো শুভর সাথে কোনো যোগাযোগ রাখবি না। আর কোনোদিন কোনো ছেলের সাথে কথাও বলবি না। কথাটা যেন মনে থাকে। বলে হনহনিয়ে চলে গেল। রুমে গিয়ে দরজা লক করে দিল উপমা। ওর মা পিছন পিছন ডাকতে ডাকতে এসে দেখেন মেয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। বেশ কয়েকবার ডাকার পরও উপমা দরজা খুলল না। আদির আজকের ব্যবহারটা উপমা কিছুতেই বুঝতে পারছে না। নিজের বন্ধুর সাথে কেউ এমন ব্যবহার করে? আর শুভ যে ওকে ভালোবাসে, সেটা তো কখনো বলেনি, বা ওর কথাবার্তায় কখনো বোঝেনি উপমা। শুভমান ছেলেটার প্রতি তো তারও ফিলিংস আছে, আলাদা একটা অনুভূতি জাগারও প্রতি কখনো কাজ করেনি। কিন্তু শুভ যে তাকে ভালোবাসে, সেটা মনে হতে খানিকটা লজ্জা লাগলো উপমার। পরমুহূর্তে নিজের ভাইয়ের করা ব্যবহারের জন্য ক্ষমা চাইতে হবে ভেবে শুভমানের নাম্বারে ডায়াল করলো। কয়েকবার রিং হতে হতে কেটে গেল। শেষবারে কল রিসিভ করলো। হ্যালো, হ্যালো, শুভমান, হ্যালো। অনেকক্ষণ নীরবতা। উপমা বলল, কথা বলবেন না আমার সাথে? ভাইয়ের ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। সরি। ভাইয়ের ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত। প্লিজ, ভাইয়ের কথায় রাগ করে আমার সাথে কথা বলা বন্ধ করবে না। থমথমে গলায় শুভমান বলল, আদে ভুল কিছু বলেনি। তার জন্য আপনি ক্ষমা চাইছেন কেন? যে কোনো ভাই রেগে যেত এই পরিস্থিতিতে। আপনি যে আমায় ভালোবাসেন, আমাকে তো কখনো বলেননি। ভেবেছিলাম কিছু দিনের মধ্যেই জানাবো। এখানে আসার পর ট্রেন থেকে শুরু করে আপনার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই বলেছিলাম আদিকে। শুধু আপনার নামটাই বলা হয়নি। আদি এ ব্যাপারে অনেক সাপোর্ট করেছিল আমায়। কিন্তু ও যে এগুলো রিয়াক্ট করবে, সেটা আমি ভাবতেও পারিনি। ভাইয়া এসব প্রেম ভালোবাসার ব্যাপারে খুবই স্ট্রিক্ট। এসব কখনোই সাপোর্ট করে না। কখনো কোনো ছেলের সাথে বন্ধুত্ব দূরে থাক, কথা বলতে অবধি আমায় দেয়নি। কয়েক বছর আগে একটা মেয়ের সাথে ভাইয়ার রিলেশন ছিল। মেয়েটা ভাইয়াকে ঠকিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করেছে। তারপর থেকেই ভাইয়া এমন হয়ে গেছে। আচ্ছা, বুঝলাম। একটা কথা আপনাকে বলতে চাই। হুম, বলুন। এমন সময় জোরে জোরে আদে দরজা ধাক্কাচ্ছে আর ডাকছে, ভাইয়া ডাকছে। আমি আপনার সাথে পরে কথা বলছি। বাই। বলে উপমা কল কেটে দিল। কি রে, এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি, দরজা খুলছিস না কেন? উপমা দরজা খুলতে খুলতে বলল, ঘুমিয়ে পড়েছিলাম। 9টা বাজতে চলো। ডিনার করবি, চল। ডিনার শেষে রুমে এসে ভালো করে দরজা বন্ধ করে ফোন নিয়ে বারান্দায় চলে গেল উপমা। রিং হতেই শুভ রিসিভ করলো। উপমা বলল, ওই সময় কি বলতে চেয়েছিলেন? এবার বলতে পারেন। বলবো। আগে বলুন, আপনি এত আস্তে আস্তে কথা বলছেন যে, পাশে কেউ কি আছে?
পাশে কেউ থাকলে তো ফোনই দিতে পারতাম না। ভাইয়া আপনার সাথে কথা বলতে নিষেধ করেছে। আর ভাইয়া পাশের রুমই আছে, তাই এভাবে কথা বলছি। তো আদির নিষেধে পড়ো আমার সাথে কথা বলছেন যে? আদি দেখলে তো আপনাকেই বকবে, ভাইয়া দেখবে না। যাই হোক, নিষেধ তো করেছে, নিষেধ করলে কি হবে? ভাইয়ার সব কথা শুনতে তো আমি বাধ্য নই, কারণ আমি আপনাকে। বলেই উপমা থেমে গেল। এক নাগাড়ে বলতে বলতে ওর খেয়ালই নেই কি বলছে। শুভ বলল, কি হলো, থেমে গেলেন কেন? আপনি আমাকে কি? উপমা থেমে থেমে বলল, কিছু না। উপমার কথা বলার ধরনে শুভ নিঃশব্দে হাসল। কিছুটা একটা বলতে নিচ্ছিলেন, কি বলুন তো? বললাম তো কিছু না। আচ্ছা, আপনি কি আমাকে ভালোবাসেন? উপমা বেশ কিছুক্ষণ চুপ। শুভ মৃদু হেসে বলল, জানি বাসেন, নয়তো ভাইয়ার নিচের সত্ত্বেও লুকিয়ে লুকিয়ে আমায় ফোন করতেন না, আদির হয়ে আমায় সরি বলতেন না। কি ঠিক বলছি তো? বেশ কিছুক্ষণ চুপ থাকার পর উপমা ছোট্ট করে জবাব দিল, হুম। তাহলে তখন কিছু বললে না কেন? উপমা এবারেও চুপ। কিছুক্ষণ পর বলল, আমি ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে। শুভ বুঝতে পারল উপমা লজ্জা পাচ্ছে, তাই আর কথা বাড়ালো না। ওকে, গুড নাইট। উপমা কিছু না বলে ফোন কেটে দিল। বেশ কিছুদিন কেটে গেল। শুভমান আর উপমার সম্পর্ক ভালোই চলছে। তবে সেদিনের পর আর দেখা হয়নি। ইনফ্যাক্ট দেখা করার কোনো সুযোগই নেই। কারণ এখন প্রতিদিন আদি উপমাকে ভার্সিটিতে নিয়ে যায়, আবার নিয়ে আসে। ওদের দেখা করার কোনো সুযোগই নেই। ড্রয়িং রুমে বসে শুভর সাথে মেসেজে কথা বলছিল উপমা। হঠাৎই ওর মায়ের ডাকে ফোনটা সোফায় রেখেই চলে যায়। এর মাঝে আদি ড্রয়িং রুমে এসে বসে। এ সময় উপমার ফোনে মেসেজ টোন বাজে। আদি হাতে নিয়ে দেখে শুভর মেসেজ। সাথে সাথেই আদির মেজাজ টঙ্গে উঠে গেল। চিৎকার করে উপমাকে ডাকলো। উপমা দৌড়ে আসতে ওর গালে পরপর দুটো চড় মারল। তোকে কতবার বারণ করেছিলাম যে শুভর সাথে কথা বলবি না? আমার কথা না শুনে উল্টো ওর সাথে প্রেম করছিস? উপমা গালে হাত দিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আজ থেকে তোর ফোন চালানো নিষেধ। তোর ফোন আমার কাছেই থাকলো, আর কখনো ফোন পাবি না তুই। বলেই ফোনটা নিয়ে চলে গেল আদি। উপমা সোফায় বসে বসে কান্না করতে লাগলো। এবার কি হবে? শুভর সাথে কথা বলবে কি করে? কখনোই কি আর শুভর সাথে কথা হবে না? বেশ অনেক দিন কেটে গেছে। শুভ উপমার কোনো যোগাযোগ হয়নি এর মধ্যে। আর না দেখা হয়েছে। বেশ কিছুদিন যাবৎ উপমার ভার্সিটি যাওয়া বন্ধ। আদির করা নিষেধ ও যেন এ বাড়ির বাইরে না পা রাখে। এদিকে শুভ উপমার চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। শুভর কাছে উপমার একজন বান্ধবীর নাম্বার ছিল। কয়েকবার তাকে ফোনও করেছিল উপমার সাথে কথা বলার জন্য। কিন্তু উপমার বান্ধবী থেকে জানতে পারে যে অনেকদিন ধরেই উপমা ভার্সিটিতে আসছে না। উপমার বিয়ে হয়ে যায়নি তো? এমন নানান রকম চিন্তায় সে ঘিরে ধরছে শুভকে। সকালবেলা আদি বসে বসে ল্যাপটপে কাজ করছে। উপমা আস্তে আস্তে আদির পাশে এসে বসলো। উপমাকে দেখে হাঁসফাঁস করতে দেখে আদি বলল, কি রে, কিছু বলবি? উপমা মাথা নাড়ালো। বল। ভাইয়া, অনেকদিন তো হয়ে গেল, পড়াশোনা সব বন্ধ, ক্লাসগুলো মিস হচ্ছে। আজকে ভার্সিটি যায় প্লিজ। আদি ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। না বলতে উদ্যত হতেই শিলা বেগম এসে বললেন, উপমা তো ঠিকই বলেছে রে, অনেকদিন পড়াশোনা তো সব মিস হচ্ছে। আজকে যাক না। মা, তুমিও বলছো? দরকার হলে তুই সাথে করে নিয়ে যা, আবার তুই নিয়ে আসিস। আদি কিছুক্ষণ নীরব থেকে গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, রেডি হয়ে নে। উপমার ঠোঁটে হাসি ফুটে উঠল। অনেকদিন ওর বাইরে যাওয়া হয় না, প্রকৃতির আলো বাতাস থেকে দূরে। মনটাও খারাপ হয়ে আছে। এদিকে প্রায় 15 থেকে 20 দিন হতে চলল। শুভমানের সাথেও কোনো যোগাযোগ নেই। এখন আর কিছুই ভালো লাগে না ওর। ফোনটাও নেই যে কোনোভাবে যোগাযোগ করবে। উপমা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। আদি উপমাকে বাইকে করে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে বলল, আমি এসে তোকে নিয়ে যাব, ভার্সিটিতেই থাকিস। উপমা মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। ও ক্লাসে আসতেই ওর বান্ধবী মিনা বলল, কী রে, কোথায় ছিলে এতদিন? তোর কোনো খোঁজ খবর নেই, ক্লাসও করছিস না, ফোনও ধরছিস না। এদিকে তোর খবর জানতে শোভমান ভাইয়া কতবার আমায় ফোন দিয়েছে জানিস তুই? ছেলেটা তোর জন্য পাগল পাগল হয়ে গেছে, একটুখানি কথা বলার জন্য, একটুখানি দেখা করার জন্য। আর তুই সব কিছু বন্ধ করে বাড়িতে বসে আছিস। উপমা মিনাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এতদিনের সমস্ত কথা মিনাকে খুলে বলল। মিনা বলল, দেখিস, সব কিছু ঠিক হয়ে যাবে। এরই মাঝে ক্লাসের টিচার চলে আসলো।
দুটো ক্লাসের পর অফ পিরিয়ডে মিনা আর উপমা গিয়ে ক্যান্টিনে বসলো। উপমার দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, কথা বলবি ভাইয়ার সাথে? উপমা কাঁপা কাঁপা হাতে ফোনটা নিল। বলল, আমার তো নাম্বার মনে নেই, আমার ফোনে সেভ করা আছে, কন্ট্যাক্ট লিস্টে গিয়ে দেখ, পাবি। উপমা কন্ট্যাক্ট লিস্ট থেকে শুভর নাম্বার বের করে ডায়াল করলো। দুবার রিং হতে হতেই কেটে গেল। উপমা আবারও কল দিতে যাবে, এমন সময় শুভ নিজেই কল ব্যাক করলো। রিসিভ হতেই শুভর কণ্ঠ শোনা গেল, হ্যালো মিনা, উপমার কোনো খবর পেয়েছো? শুভ, আমি বলেই কেঁদে দিলে উপমা। উপমার কণ্ঠ কানে পৌঁছাতেই শুভ বলল, উপমা, উপমা, তুমি কেমন আছো? এভাবে কেঁদো না প্লিজ। উপমা তখনও কেঁদেই চলেছে। তোমার সাথে আমার কথা আছে, কান্না অফ করো প্লিজ। মিনা উপমার হাত ধরে বলল, এই উপমা, কাঁদিস না, কান্না অফ কর প্লিজ। দেখ ভাইয়া তো কিছু বলবে তোকে। উপমার কান্না আস্তে আস্তে বন্ধ হয়ে এলো, তবে এখনও নাক টেনে যাচ্ছে। কোথায় ছিলে এতদিন তুমি? জানো, তোমার জন্য আমার কতটা চিন্তা হচ্ছিল। অনেকদিন ভার্সিটি আসছো না, আর তোমার ফোনটাও সুইচ অফ। কি হয়েছে বলো প্লিজ। সেদিন আদির ফোন নিয়ে যাওয়ার পর থেকে সমস্ত ঘটনা উপমা শুভকে বলল। শুভ বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে দেখো। আচ্ছা তুমি এখন কোথায়? ভার্সিটিতে তো? হ্যাঁ। ওকে, তুমি ওয়েট করো, আমি আছি। প্রায় ১ ঘন্টা হয়ে গেছে। উপমা আর মিনা ক্যান্টিনে বসে বসে ওয়েট করছে। শুভ এখনই আসেনি। আর কিছুক্ষণের মধ্যেই ভার্সিটি ছুটি হয়ে যাবে, তখন তো ভাইয়াও চলে আসবে। আমি শুভর সাথে কথা বলবো কিভাবে? এসব ভাবনার মধ্যেই উপমা তাকিয়ে দেখলো আদি বাইক নিয়ে ভার্সিটির ভেতর ঢুকছে। মিনার হাত ঝাঁকিয়ে বলল, কি হবে আমার বলতো? শুভ যদি এখন আসে, তাহলে তো ভাইয়া ওকে। মিনা উপমাকে আশ্বস্ত করে বলল, কিছু হবে না। আদি এগিয়ে এসে বলল, ক্লাস শেষ? মিনা উপমার দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করতেই উপমা বলল, না, আরও একটা প্র্যাকটিক্যাল ক্লাস আছে, তারপর বাড়ি যাব। ঠিক আছে, আমি ওয়েট করছি, তুই ক্লাস করে আয়। উপমা মিনার হাত ধরে একটা ক্লাসরুমে গিয়ে বসলো। ভাইয়াকে তো বললাম ক্লাস আছে, এদিকে তো ১০-১৫ মিনিট বাদে ভার্সিটিও শেষ হয়ে যাবে। ওয়েট, দাঁড়া, আমি জিজ্ঞাসা করছি কোথায় আছে ভাইয়া। শুভর নাম্বারে ফোন দিল মিনা। শুভ তাড়াতাড়ি রিসিভ করলো। ভাইয়া, আপনি কোথায়? এই তো তোমাদের ভার্সিটির ভেতরে ঢুকছি। তোমরা কোথায়? আদি ভাইয়া ক্যান্টিনের সামনে বাইকে বসে আছে। আপনি লাইব্রেরির ভবনের সামনে দিয়ে এসে মেন ভবনের ৩ তলায় চলে আসেন, আমরা ওখানেই আছি। ওকে, আমি আসছি। চিন্তা করিস না, ভাইয়া চলে এসেছে। উপমা মিনার হাত ধরে বলল, ভাইয়া যদি শুভকে দেখে ফেলে? তাহলে? দেখবে না, কিচ্ছু হবে না দেখিস। মিনিট দুয়েকের মধ্যে শুভ এসে ৩ তলার বারান্দায় দাঁড়ালো। মিনা বারান্দায় এসে শুভকে দেখে হাত ধরে রুমের মধ্যে নিয়ে যায়। উপমার উদ্দেশ্যে বলল, তোরা কথা বল, আমি দেখি কেউ আসছে কিনা। বলে দরজাটা হালকা করে লাগিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। উপমা দৌড়ে গিয়ে শুভকে ঝাপটে ধরে কেঁদে দেয়। শুভ উপমাকে এক হাতে জড়িয়ে নিয়ে বলে, কেঁদো না, আমি এসেছি তো, দেখবে সব ঠিক হয়ে যাবে। উপমা কাঁদতে কাঁদতে বলছে, ভাইয়া তো আমাকে বাড়ি থেকে বের হতে দেয় না, ফোনটাও নিয়ে গেছে যে, তোমার সাথে কথা বলতে পারছি না। তোমার সাথে কথা বলা ছাড়া তো আমিও থাকতে পারছি না। উপমা শুভর বুকে মুখ গুজে কেঁদে চলেছে। এরই মধ্যে দরজায় নক করলো মিনা। তাড়াতাড়ি কথা শেষ কর, ভার্সিটিতেও ছুটি। আদি ভাই এই বিল্ডিং এর দিকে এগিয়ে আসে। আদির কথা শুনে উপমা মুখ তুলে শুভর দিকে তাকালো। শুভ পকেট থেকে একটা ফোন বের করে বলল, এই নাও, এটা তোমার কাছে রাখো। উপমা অবাক হয়ে তাকিয়ে রইল। কি হলো, তাকিয়ে আছো কেন? এটা তোমার জন্য। আদি আবার এসে পড়বে, ধরো এটা। উপমা ফোনটা নিল। এটাতে আমার নাম্বার সেভ করা আছে, আর একটা সিম দেওয়া আছে। ওই সময়টা কিনতে যাওয়াতেই একটু দেরি হয়েছিল। উপমা আবারও শুভকে জড়িয়ে ধরল। মিনা দরজায় নক করে বলল, ভাইয়া তো সিঁড়িতে উঠছে, তাড়াতাড়ি আয়। উপমা শুভকে ছেড়ে দিয়ে দাঁড়ালো। ফোনটা ব্যাগে ঢুকিয়ে নাও, বলে উপমার কপালে একটা চুমু খেলো। আসছি আমি, সাবধানে থেকো, আর নিজের খেয়াল রেখো। কি করে যাবে ভাইয়ার সামনে দিয়ে? পেছনের ক্লাসে বারান্দা দিয়ে নেমে যাব, আমার জন্য চিন্তা করো না। কিন্তু এভাবেই যেতে হবে, উপায় নেই। বলে শুভ বেরিয়ে যেতে নিল। কি মনে করে আবার পিছন ফিরে তাকালো। উপমার ছলছল চোখে তাকিয়ে বলল, আমাদের আবারও দেখা হবে তো শুভমান? অবশ্যই হবে। বলেই শুভ পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল।
উপমা ক্লাসরুম থেকে বেরিয়ে আসতেই আদি এসে দাঁড়ালো। কি রে, তোরা দুজনে কি করছিস? সবাই তো বেরিয়ে গেছে। উপমা কিছু বলার আগে মিনা বলল, আসলে ভাইয়া, উপমা তো এতদিন আসেনি, তাই ও আমার থেকে নোটস লিখে নিচ্ছিল। আদি উপমার দিকে তাকিয়ে বলল, সবকিছু লেখা হয়েছে? হ্যাঁ। ওকে, বাড়ি চল এবার। বাড়িতে এসে উপমা শাওয়ার নিয়ে লাঞ্চ করে রুমে এলো। রুমে এসে দরজাটা ভালো করে লক করে টেবিল থেকে ব্যাগটা নিয়ে এসে খাটের উপর বসলো। ব্যাগ থেকে মোবাইলটা বের করে অন করলো। কন্ট্যাক্ট লিস্টে গিয়ে দেখলো শুভমার নাম দিয়ে একটা নাম্বার সেভ করা। উপমার নাম্বারটাতে ডায়াল করলো। কয়েকবার রিং হয়ে কেটে গেল। মিনিট পাঁচেক বাদে উপমা আবার রিং দিল। এবারও বিজি দেখাচ্ছে। উপমা মন খারাপ করে ফোনটা পাশে রেখে শুয়ে পড়ল। নিজে নিজেই বলতে লাগলো, মোবাইল দিয়ে, সিম দিয়ে এখন আর ফোন রিসিভ করছে না। ঠিক আছে, আমি ওর ফোন দিব না। এসব ভেবে মন খারাপ করে শুয়ে থাকতে থাকতে উপমার চোখে ঘুম চলে আসলো। কিছুক্ষণ পর কল বেজে ওঠায় উপমার ঘুম ভেঙে গেল। বিরক্ত হয়ে চোখ বন্ধ করে ফোন রিসিভ করলো। কিন্তু ওপাশের ব্যক্তির কণ্ঠ শুনেই উপমার মুহূর্তে ঘুম উড়ে গেল। সাথে বেশ রাগও হলো। সরি উপমা, আই অ্যাম এক্সট্রিমলি সরি। তখন অফিসের কাজের জন্য ফোন রিসিভ করতে পারিনি। উপমা তখনও নিশ্চুপ, কোনো কথাই বলছে না। এই যে মিস, সরি বললাম তো, এবার তো কথা বলো। উপমা এবারেও চুপ। দেখো, আমার কিন্তু এভাবে ভালো লাগছে না। তুমি যদি কথা না বলো তাহলে কিন্তু আমি কল কেটে দেব। উপমা তখনও চুপ। ঠিক আছে, কথা বলবে না তো? ওকে, আমি কল কেটে দিচ্ছি। উপমা নরম স্বরে বলে উঠল, শুভ, কি হলো? এতক্ষণ কথা বলছি না কেন? আমি কতবার সরি বললাম। ইম্পর্টেন্ট কাজ ছিল তাই কল ধরতে পারিনি। তোমার ওপর অনেক রাগ হয়েছিল তাই। ওকে বাবা, সরি। আর কখনো এমন হবে না। তুমি জানো, এমনিতেই তোমার সাথে এতদিন কথা না বলতে পেরে আমার কি অবস্থা, কতটা কষ্ট ছিল তোমাকে না দেখে থাকতে। উপমা এবার কেঁদেই দিল। এই, কি হলো? কাঁদছো কেন? উপমা নাক টেনে টেনে বলল, আমারও তো একই অবস্থা। ভাইয়া যদি আমাদের না মেনে নেয় তাহলে কি হবে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ, ভাইয়াকে মানিয়ে নাও না। কিছুদিন যেতে দাও, দেখবে আদি ঠিকই মেনে নেবে। যদি না মানে, ভাইয়া তো তোমার নাম শুনলেই মানবে, ঠিকই মেনে নেবে। আরও কিছুক্ষণ কথা বলার পর উপমা ফোন রেখে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় মায়ের ডাকে ঘুম ভাঙল। কি রে, ওঠ এবার। উঠবি না আজকে? হুম, উঠছি। উপমা উঠে ফ্রেশ হয়ে এসে পড়তে বসলো। শিলা বেগম উপমার পাশে এসে বলল, তোর মামাতো ভাই অরুণ নিজে তোকে পছন্দ করেছে। আর তোর মামা মামি রয়েছে, তাদের ঘরের বউ করবে তোকে। কালই তোর বিয়ে। আদি সব কথা বলে রেখেছে। কি বলছো কি তুমি? ভাইয়া আমার বিয়ে ঠিক করে ফেললো? তোমরা একটাবারও আমায় জানালে না। অরুণ তো আমাদের আত্মীয়ই, তাই তাছাড়া খুব ভালো ছেলেও। তোর মামা মামিও অনেক করে বলল, এই জন্য আর না করতে পারলাম না। আর অরুণ ৩-৪ দিন পরে জার্মানি চলে যাবে, তাই আর দেরি করতে চায় না বিয়েটা নিয়ে। এ কারণেই এত তাড়াতাড়ি সব ঠিক করা। কিন্তু আমি অরুণ ভাইকে বিয়ে করতে পারবো না। কেন? তুমি তো সব কিছু জানোই মা। তারপর এমন করছো কেন? আমি তো শোভমানকে, এইসব ওর নাম আর মুখেও আনবি না। দরজা দিয়ে ঢুকতে ঢুকতে আদি বলল কথাটা, ভাইয়া, আমি ওকে ভালোবাসি। ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। এসব ভালোবাসা ভুলে যা, সম্ভব না। ওকে ভুলতে পারবো না আমি। এখন সব আবেগের বশে বলছিস, কিন্তু সত্যিকার অর্থে ভালোবেসে কেউ পায় না। দিন শেষেই ঠকে যায়। তোর ভালোর জন্য বলছি। আর হ্যাঁ, একটা কথা মাথায় ঢুকিয়ে রাখ, তোর বিয়ে অরুণের সাথে আমি ঠিক করেছি। আর ওর সাথেই তোর বিয়ে হবে। কিন্তু ভাইয়া, কোনো কিন্তু না। আমার ডিসিশনই ফাইনাল, বলে আদি চলে গেল। উপমা অসহায় চোখে মায়ের দিকে তাকালো। মা, ও মা, তুমি ভাইয়াকে বোঝাও না। আমি শুভকে ছাড়া থাকতে পারবো না। তোর ভাইয়াকে বলে লাভ নেই। ওই মেয়েটা তোর ভাইয়ের সাথে প্রতারণার পর থেকে তোর ভাই এমন হয়ে গেছে। ভালোবাসার শব্দটা এখন ঘৃণা করে। এসবের প্রতি বিশ্বাসই উঠে গেছে। কিন্তু শুভ তো আমাকে সত্যিই ভালোবাসে। ও কখনো আমায় ঠকাবে না। শুভকে ভুলে যা, কিছু করার নেই। তোর মামা মামিকে আমি কথা দিয়ে ফেলেছি, বলে শিলা বেগম উঠে চলে গেলেন। শিলা বেগম চলে যেতেই উপমা ঘরের দরজাটা লাগিয়ে ফোন নিয়ে এসে ব্যালকনিতেই চলে যায়। শুভকে কয়েকবার ফোন করে, কিন্তু ফোন সুইচ অফ। তারপর টেবিল থেকে ডায়েরিটা নিয়ে এসে মিনার নাম্বার বের করে মিনাকে কল করে। হ্যালো মিনা, আমি উপমা। হ্যাঁ বল, এটা কার নাম্বার? আমারই।
ভাইয়া অরুণ ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি বিয়ে করব না। মাকেও কতবার বলেছি ভাইয়াকে বোঝানোর জন্য, কিন্তু মাও বলেছে শুভকে ভুলে যেতে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। শুভ ভাইকে জানিয়েছিস? ওর ফোনে ট্রাই করেছিলাম, পাইনি। সুইচ অফ। আবার ট্রাই কর। আমি দেখছি কি করা যায়। তুই চিন্তা করিস না। রাখছি। উপমা ফোন রেখে বিছানায় ওপর হয়ে শুয়ে পড়ল। কি হবে? কি করবে সে? শুভকে ছাড়া তো থাকা অসম্ভব। ভাইয়া যদি সত্যি সত্যি অরুণ ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয়, কি হবে? কি করে থাকবো শুভকে ছাড়া? বেশ কিছুক্ষণ পর শুভ কল দেয়। হ্যালো। সরি উপমা, আমার ফোনে চার্জ ছিল না, তাই রিসিভ করতে পারিনি। একটু আগে মিনাও আমায় ফোন দিয়েছিল। ও বলেছে আমায় সবটা। ভাইয়া আমার বিয়ে ঠিক করেছে। কালকে আমার বিয়ে। আমার মামা মামিকেও কথা দিয়ে ফেলেছে। আমি বিয়ে করব না শুভ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি চিন্তা করো না। কিছুই হবে না। আমি তোমাকে কারো হতেই দেব না। আমার উপর ভরসা রাখো। বলে ফোন কেটে দিল শুভ। রাত প্রায় 1টা বাজে। উপমা চিন্তা করতে করতে একটা সময় ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু মিনিট 5 আগেই শুভর ফোনে ঘুম ভেঙে গেছে। ফোন দিয়ে বলেছিল, ঘুমিয়ে পড়েছিলে নাকি? সরি, ঘুম ভাঙার জন্য। না, সমস্যা নেই। আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। তোমার রুমের জানালাটা খুলে একটু জানালার কাছে আসো। তুমি এত রাতে? আগে আসো, তারপর বলছি। উপমা তাড়াতাড়ি করে জানালার কাছে গিয়ে দেখল শুভমান গেটের বাইরে দাঁড়িয়ে আছে। হ্যালো। এত রাতে তুমি? সেসব পরে বলছি। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি তোমার ফোন আর ব্যাগটা নিয়ে চলে এসো। কিন্তু কি করে আসবো? মা আর ভাইয়া তো দেখবে। কেউ দেখবে না। আস্তে ধীরে আসো, সাবধানে। ওকে, আসছি। এরপর উপমা এখন কুচকানো জামাটা পাল্টে চুল আঁচড়াচ্ছে। এর মধ্যে আবার শুভর ফোন। হ্যালো। কি হলো? তুমি কোথায়? এই তো আসছি। হুম, তাড়াতাড়ি এসো। কেউ দেখে ফেললে আবার সমস্যা। হুম। তারপর ফোন আর ব্যাগ নিয়ে উপমার রুমের দরজা খুলল। ড্রয়িং রুম পুরো অন্ধকার। উপমা নিজের রুমের লাইট অফ করে দিয়ে পা টিপে টিপে মেইন দরজার কাছে গেল। আস্তে করে দরজাটা খুলে বেরিয়ে এলো। ফোনের ফ্ল্যাশ অন করে সিঁড়িতে নিচে নেমে এলো। গেট খুলে বাইরে বেরোতে দেখলো শুভ বাইক নিয়ে দাঁড়িয়ে। বাইকে ওঠো। এত রাতে কোথায় যাব? আমার বাড়িতে। কিন্তু এখন যদি তুমি আমার সাথে না যাও, তাহলে কিন্তু সারা জীবনের জন্য আমাকে হারিয়ে ফেলবে। উপমা শুভকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে হারাতে চাই না, হারাতে পারবো না। কিন্তু আমার ভাই আমাকে না পেলে তো? তুমি আমার সাথে চলো। কিছুই হবে না, দেখো। উপমা তখনও চুপ করে দাঁড়িয়েছিল। শুভ উপমার হাত ধরে বলল, আমাকে বিশ্বাস করো তো তুমি? নিজের থেকেও বেশি। তাহলে চলো আমার সাথে। ভরসা রাখো আমার ওপর। কিচ্ছু হবে না। শুভ বাইকে উঠে বসলো। উপমাও শুভর পেছনে উঠে বসলো। ফুল স্পিডে বাইক চলছে। আকাশে মেঘ ডাকছে। সাথে সাথে বাতাস বইছে। তাই উপমার কিছুটা শীত লাগছে। খানিক বাদে বাদে কেঁপে উঠছে। উপমা, কোনো সমস্যা হচ্ছে তোমার? বাইক চালাতে চালাতেই বলল শুভ। উপমা কাঁপতে কাঁপতেই জবাব দিল, না আসলে একটু ঠান্ডা লাগছে তাই। আর একটু অপেক্ষা করো। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। মিনিট 5 মধ্যে শুভ তার বাড়িতে এসে পৌঁছায়। উপমার হাত ধরে বলল, এসো। উপমাকে নিয়ে ভেতরে ঢুকেই শুভ সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল। আমার বাবা মা আর ছোট ভাই শুভ্র। উপমা সবার সাথেই কথা বলে নেয়। যে বিষয়টার উপমা সবচেয়ে বেশি অবাক হয়েছে সেটা হলো, এত রাতে বিয়ের সব অ্যারেঞ্জ করে ফেলেছে শুভমান। এসব কি শুভ? আমি এখনই তোমাকে বিয়ে করতে চাই। তোমার কোনো আপত্তি আছে? বিয়ে এভাবে? এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আদিকে বললে তো বুঝবে না, উল্টো ঝামেলা করবে। তাই ভাবলাম বিয়ে করেই তোমাকেও নিয়ে ওই বাড়িতে যাব। উপমা আর কিছু বলল না। শুভর মা উপমাকে বলল, ভেতরে এসো মা, আমার সাথে এসো। বলে উপমাকে একটা রুমে নিয়ে গেলেন। উপমাকে একটা গোলাপি কালারের শাড়ি পরিয়ে হালকা কিছু গহনা পরিয়ে নিয়ে এসে শুভর পাশে বসিয়ে দিলেন। এর মধ্যে শুভ শার্ট চেঞ্জ করে পাঞ্জাবি পরেছে। উপমার খানিকটা লজ্জা লাগছে। এখনকার সব মানুষজন, পরিবেশ সবই নতুন। আপাতত আজকে দুজনের রেজিস্ট্রি ম্যারেজ হবে। রেজিস্ট্রি পেপারে শুভ প্রথমে সাইন করলো। তারপর উপমাকে পেনটা এগিয়ে দিল। উপমা পেনটা হাতে নিয়ে একবার শুভর দিকে তাকালো। শুভ চোখ দিয়ে আশ্বস্ত করতেই উপমাও সাইন করে দিল। শুভর মা বলল, তোরা বস, আমি সবার জন্য মিষ্টি নিয়ে আনছি।
বেশ কিছুক্ষণ বাদে শুভর মা কিছু নাস্তা আর মিষ্টি নিয়ে এলেন। উনি নিজ হাতেই উপমা আর শুভকে মিষ্টি খাইয়ে দিলেন। তারপর শুভকে বললেন, রাত তো প্রায় ৩টা বাজে, ওকে নিয়ে ঘরে যা, সকাল হলে বাড়িতে যাস। আচ্ছা। শুভ উপমার হাত ধরে বলল, চলো। শুভ উপমাকে নিয়ে ওর ঘরে গেল। ঘরে ঢুকে ও অবাক হয়ে গেল। পুরো ঘরটা ফুল আর মোমবাতি দিয়ে সাজানো। পাশে তাকিয়ে দেখল শুভ্র দাঁড়িয়ে মুচকি হাসছে। শুভমান শুভ্রর দিকে তাকিয়ে বলল, এইটুকু সময়ের মধ্যে এত কিছু কখন করলি? যখন তুই ডিসিশন নিয়েছিলি যে আজকে বিয়ে করবি, তখনই। শুভ বলল, থ্যাঙ্কস ব্রাদার, বাট এখন আমাকে আর তোর ভাবিকে একটু একা ছাড়, রেস্ট নিব। ওকে, রেস্ট নাও, আমি একটু ঘুমাই, কম ধকল তো আর যায়নি। বলে শুভ্র চলে গেল। শুভ দরজা লাগিয়েছে, বিছানায় শুয়ে পড়ল। উপমা তখনও দাঁড়িয়ে আছে। শুভ উপমার দিকে তাকিয়ে বলল, কি হলো, দাঁড়িয়েছো কেন এখনো? উপমা এসে খাটের একপাশে বসলো। শুভর দিকে তাকিয়ে বলল, আমার না খুব ভয় করছে। ভাইয়ার মা যদি জানতে পারে, তাহলে কি হবে? আমি তোমাকে নিয়ে কালকে ওই বাড়িতে যাব। হ্যাঁ, আর আদি আর আন্টি রাগ করবে ঠিকই, কিন্তু মেনে নেবে দেখো। এখন যদি তোমাকে বিয়ে না করতাম, তাহলে সারা জীবনের মতো হারিয়ে ফেলতাম। যা হয় ভালোর জন্যই হয়। এখন এইসব চিন্তা বাদ দিয়ে এসো ঘুমিয়ে পড়ো। উপমা এসে বিছানায় শুভর পাশে শুয়ে পড়ল। বিছানার পাশে জানালা খোলা। ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। বাইরের বাতাসে মোমবাতিগুলো নিভু নিভু করছে। প্রকৃতির ঠান্ডা হাওয়া উপমার শরীর ছুঁয়ে যাচ্ছে। উপমার ঠান্ডা লাগছে ভীষণ। তবুও শুভর থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে শুয়ে আছে। উপমাকে এভাবে কাঁপতে দেখে একটানে তাকে নিজের কাছে নিয়ে এসে শক্তপোক্তভাবে জড়িয়ে ধরল শুভ। রাগী গলায় বলল, শীতে এভাবে দূরে থেকে নিজেকে কষ্ট দেওয়ার মানে কি? আমি তো তোমার হাজবেন্ডই, অন্য কেউ তো নই। তাহলে এভাবে দূরত্ব বজায় রেখে শুয়ে শীতে কাঁপছো কেন? উপমা কিছু বলল না। শুভর এতটা কাছে থাকায় ওর নিঃশ্বাস খুব দ্রুত বেগে চলছে। উপমার অবস্থা বুঝতে পেরে শুভ আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, এখন ঘুমিয়ে পড়ো, সকালে আবার ওই বাড়িতে যেতে হবে। আদির রাগী চোখে শুভ আর উপমার দিকে তাকিয়ে আছে। পিছন থেকে শিলা বেগম বারবার আদিকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আদি কোনো কথা শুনতেই নারাজ। ওর একটাই কথা, উপমা যেন এই বাড়িতে আর পা না রাখে। আদি ফের চেঁচিয়ে বলল, কি রে, কথা কানে যাচ্ছে না তোদের? বলেছি না এখান থেকে চলে যেতে। আর তোর এত সাহস কি করে হয় আমার পারমিশন ছাড়া রাতের বেলা বাড়ি থেকে বেরোনো? তোকে তো আমি। বলেই চড় দেওয়ার জন্য হাত উঠালো। শুভ আদির হাত ধরে বলল, অনেক হয়েছে, আর ওর গায়ে হাত দিবি না। আমার বোনকে আমি মারবো, কি মারবো সেটা না তুই বলার কে? আই অ্যাম হার হাজব্যান্ড অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ। তাই আমার বইয়ের গায়ে হাত দেওয়ার আগে আমার পারমিশন নিতে হবে। শিলা বেগম বলল, আদি, তোর কোনো কথা শুনতে চায় না। আমি, আমার মেয়ে যেখানে গিয়ে সুখে থাকবে, ভালো থাকবে, সেখানেও থাকবে। এটা নিয়ে আর একটা কথাও বলবি না তুই। আর শোন, যে মেয়েকে তুই ভালোবাসতি, সেই মেয়ে তোকে কোনোদিনও ভালোবাসতো না বলেই ঠকিয়ে গেছে। কিন্তু শুভমানও এমন ছেলে না। আর ওর সাথে তো তোর দু একদিনের বন্ধুত্ব না, ৮-৮টা বছরের বন্ধুত্ব। সেই কলকাতা থেকে তুইও কি চিনিস? তাহলে তোর এত ভালো বন্ধুকে তুই এভাবে অবিশ্বাস করবি? ওকে তুই ভালো করেই চিনিস, জানিস আমিও চিনি ওকে। ও এমন ছেলে না, বোঝার চেষ্টা কর। আদি হনহনিয়ে ভেতরে চলে গেল। শিলা বেগম শুভ আর উপমাকে ভেতরে এনে বসালেন। কিছুক্ষণ কথা বলার পর সকালে নাস্তা করে শুভ আর উপমা চলে গেল। ৬ মাস পর, মাস তিনেক আগে আদি শুভ আর উপমার বিয়ে মেনে নিয়েছে। এখন দুই পরিবারের মধ্যেই সম্পর্ক অনেক ভালো। কারোর কোনো আপত্তি নেই তাদের সম্পর্ক নিয়ে। রাত প্রায় 11টা ছুঁই ছুঁই। খাওয়া দাওয়ার পর উপমা আর শুভ দুজনেই ছাদে দাঁড়িয়ে আছে। দুজনের মাঝেই নীরবতা। উপমা এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে, আর শুভ উপমার দিকে। নীরবতা ভেঙে উপমায় বলল, আকাশটা কত সুন্দর, তাই না? হুম। তবে আমার উপমার সাথে আকাশের কোনো উপমাই হয় না। বলেই শুভ হেসে এক হাতে জড়িয়ে নেই উপমাকে। উপমাও শুভর বুকে মাথা রেখে উপভোগ করতে থাকে তারা ভরা রজনীর সৌন্দর্য। সমাপ্ত। কেমন হয়েছে জানাবেন। আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।